এতদিন তো টেন্স পড়েছো, বা আজকে অন্যভাবে টেন্স পড়বে। টেন্স জানো মানে ইংরেজিতে কথা বলা হোক বা ইংরেজি হোক, ইংরেজি অর্ধেক তুমি জেনে গেছো, টেন্সের অর্ধেক ইংরেজিতে কথা বলা তুমি জেনে গেছো। টেন্স মানেই ইংরেজির অর্ধেক। ওকে, চলো এবার টেন্সকে কিন্তু ডিটেলসে জানতে হবে, উপর উপর জানলে হবে না। তুমি একটা স্ট্রাকচার জানো, শুধু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি, তার বেশি কিছুই জানো না, তাহলে তো বন্ধু হবে না। তাহলে তুমি ভাবছো যে আমি টেন্স জানি না, টেন্সের ডিটেলস জানতে হবে। চলো আজকে আমরা কি করব, আজকে আমরা করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের পজিটিভ নেগেটিভ প্রশ্ন উত্তর WH কোশ্চেন। এবার তার সেখানে যাওয়ার আগে তার আগে আমরা কি করব, তার আগে আমরা জানার চেষ্টা করব যে টেন্স আসলে কি, হোয়াট ইজ টেন্স। চলো আমরা প্রথমে জানার চেষ্টা করব যে টেন্স কি, তারপরে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে ডিটেলসে ক্লাস করব। চলো একদম সহজভাবে বন্ধুরা, যেটা হচ্ছে টেন্স প্রধানত, এবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে আমরা আজকে পড়ব। সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে আমরা পড়বো, তার আগে আমরা জেনে নেব টেন্স কি, হোয়াট ইজ টেন্স। এবার টেন্স, চলো এবার টেন্স মানে কি, এবার টেন্স TENSE, এই টেন্স মানেই হচ্ছে বন্ধুরা কাল। লেখা থাকে বইয়ের মধ্যে, লেখা থাকে কাল। আমি টেন্স মানে তোমাদের বলছি সময়। সো টেন্স মানে হচ্ছে সময়। কিভাবে, যে তোমার কোন কাজটা কখন হচ্ছে, কালকে কাজটা হয়ে গেছে, আজকে কাজটা হবে, নাকি কালকে কাজটা হবে, না এখন কাজটা হচ্ছে, এটাই হচ্ছে টেন্স। মানে কখন কাজটা হয় সেই সময়টাকে নির্দেশ করে হচ্ছে টেন্স। তুমি কখন কথাটি বলছো, এখন বলছো, এখন ইউটিউব দেখছো, এখন আমার ভিডিও দেখছো, সো সেটাই হচ্ছে টেন্স, সময়। এবার টেন্স মানেই হচ্ছে কি বুঝলাম বন্ধুরা, টেন্স মানে এক কথায় মনে রাখো যে সময়। তাহলে টেন্স হচ্ছে প্রধানত তিন প্রকার। প্রধানত কয় প্রকার, প্রধানত টেন্স কয় প্রকার, তিন প্রকার। প্রধানত টেন্স কত প্রকার, তিন প্রকার। প্রধানত টেন্স তিন প্রকার। স্কুলে পড়ছো, কলেজে পড়ছো, পরীক্ষা দেবে, চাকরি পরীক্ষা দেবে, নাকি তুমি ইংরেজি কথা বলতে, সব কিছুর জন্য কাজে লাগবে, কিন্তু ডিটেলসে করাবো। দেখো একদম সহজ লাগবে। টেন্স মানে হচ্ছে সময়। আর প্রধানত টেন্স কয় প্রকার, তিন প্রকার। কি কি টেন্স, প্রেজেন্ট টেন্স, কি বলছি, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স। আর একটা কি হয়, পাস্ট টেন্স। সবগুলোতে ডিটেলস আছে কোনটা কি। ওকে, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স। আবার একটা চলে আসলো ফিউচার টেন্স, ওকে। সো কয়টা টেন্স হয়ে গেলো আমাদের, তিনটা টেন্স। এবার তিনটে থেকে এই প্রেজেন্ট টেন্সকে আবার চারটা ভাগে ভাগ করা হয়, পাস্ট টেন্সকে চারটা ভাগে ভাগ করা হয়, ফিউচার টেন্সকে চারটা ভাগে ভাগ করা হয়। টোটাল টেন্স কতটা হয়ে গেল তাহলে, 12টা টেন্স হয়ে গেল। প্রধানত তিনটা, তার থেকে চারটা চারটা করে ভাগ করে 3 আর 4 12টা টেন্স হয়ে গেল। কটা টেন্স হয়ে গেল, 12টা। সেগুলো কি কি, এবার চলে আসো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আবার চলে আসলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি শর্টে লিখেছি, ওকে। এবার তেমনভাবে আবার পাস্ট টেন্স, মানে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আবার পাস্ট পারফেক্ট টেন্স, আবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বোঝা গেল, এটা সি, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক তেমনভাবে আবারও চলে আসো, ঠিক তেমনভাবে সি এটা, ওকে। ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বোঝা গেল, তার জন্যই হচ্ছে 12টা টেন্স। বুঝতে পারলে। এবার প্রেজেন্ট টেন্স কি, প্রেজেন্ট টেন্স মানে এখন যা হচ্ছে সেটা প্রেজেন্ট, তুমি আমাকে দেখছো, এটা প্রেজেন্ট টেন্স। পাস্ট টেন্স কি, কালকে যা কিছু তুমি করেছো, কালকে খেয়েছো, দিয়েছো, ঘুরতে গেছো, মোবাইলে ফিল্ম দেখেছো, বই পড়েছো, স্কুলে গেছো, ওটা পাস্ট টেন্স। ফিউচার টেন্স কি, তুমি যেটা করবে, আজকে আমি কিছুক্ষণ পর ক্লাসটার পর খাবো, তুমি হচ্ছে আমি ক্লাসটার পর স্নান করবো, ক্লাসটার পর আমি টিভি দেখবো, সেটা হচ্ছে ফিউচার টেন্স। বোঝা গেল। তাহলে একটা একটা করে আমরা ডিটেলসে ক্লাস করবো। সো আজকে আমাদের টপিক হচ্ছে কি, যেটাকে আমরা ছিন্ন ভিন্ন করে দেখবো একদম সহজভাবে, টুকরো টুকরো করে এক্সাম্পলের মাধ্যমে। সেটা হচ্ছে কি টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। 12টা টেন্সের 12টা ক্লাস নেব, যেগুলি দেখার পর মনে হবে যে হ্যাঁ, ইংলিশের অর্ধেক তো এখানেই আছে।
ওকে, চলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চলে যাচ্ছে আমরা। প্রেজেন্ট 1 নাম্বার টেন্স ধরে নাও, এটা 1 নাম্বার ক্লাস করছি আমরা। প্রেজেন্ট ইনডেফিনিট, ওকে, ইনডেফিনিট টেন্স, ওকে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এর স্ট্রাকচার কি হয়? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কখন ব্যবহৃত করি? দৈনন্দিন হ্যাবিট, প্রত্যেক দিনে তোমার অভ্যেস, তুমি বলছো আমি ফুটবল খেলি, তখন সেটা হয়ে যাবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তুমি বলছো আমি প্রত্যেক দিন মোবাইল দেখি, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে পড়বে। তুমি বলছো সে যায়, আমি যাই, আমি ওখানে যাই, সে ওখানে যায়, আমি রান্না করি, তুমি খাও, তুমি আসো, তুমি যাও, তুমি দেখো, তুমি আমাকে ভালোবাসো, সব কিছুই হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। চিরন্তন সত্য, যেগুলি বাস্তব সত্য, যেমন কি হতে পারে? সূর্য পূর্ব দিকে উঠে, ইউনিভার্সাল ট্রুথ যেটাকে বলে, মানে সূর্য পূর্ব দিকেই তো উঠবে, পশ্চিম দিকে উঠবে? পশ্চিম দিকে সূর্য উঠবে না, সেটাই হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। বোঝা গেল? অ্যান্ড রুটিন, ডেলি রুটিনের মধ্যে তোমার যা কিছু পড়ে রুটিন, সেটাও কিন্তু পড়বে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মাধ্যমে। চলো এবার আমরা দেখার চেষ্টা করবো যে কখন আসলে এগুলো এক্সাম্পলের মাধ্যমে, ওকে, লাগবে। একটু সময় ধরে দেখো, একদম সহজ লাগবে। প্রশ্ন করবো, উত্তর করবো, নেগেটিভ করবো, পজিটিভ করবো, সব করবো। প্রথমেই আমাদের প্রেজেন্ট ইনডেফিনিটের স্ট্রাকচার কী হবে? সাবজেক্ট নিতে হবে একটা, এসইউবি দিয়ে আমি সাবজেক্ট বোঝাই, ওকে, সাবজেক্ট। তারপরে আমাদের নিতে হবে V1, তারপরে আমাদের নিতে হবে অথবা V5, কেন? তো সেটাতে আসি। তারপরে আমাদের নিতে হবে অবজেক্ট। চলো একটা করে উদাহরণ দেবো, তুমি বুঝে যাবে। তুমি কি বুঝে যাবে? অবজেক্ট। তুমি বুঝে যাবে যে কখন V1 আর কখন V5 লাগাবো। চলো এবার আমি বলছি আমি ওখানে যাই, তাহলে আমি বলছি আমি ওখানে যাই, তাহলে প্রথমেই একটা সাবজেক্ট আই, আর V1 মানে কি? যাওয়ার ইংরেজি কি? গো। আই গো দেয়ার, আই গো দেয়ার। কি বলছি? আই গো দেয়ার। এবার তোমার মাথায় কিছু ঢুকলো? এবার ঢোকার চেষ্টা করে। কি বলছি? আই গো দেয়ার। দেখো এখানে কিন্তু কোনো হেল্পিং ভার্ব নেই, ডাইরেক্ট মেইন ভার্ব। V1 মানে হচ্ছে মেইন ভার্ব। এরকম দুটোই টেন্স আছে, প্রেজেন্ট ইনডিফিনিট আর একটা কি? পাস্ট ইনডিফিনিট, যেখানে আমাদের হেল্পিং ভার্ব লাগে না। উইথাউট হেল্পিং ভার্ব আমরা কথাটা বলতে পারি। কীরকম? এখানে কিছু নেই, আই এর পর ডাইরেক্ট মেইন ভার্ব, ওকে, এটা হচ্ছে মেইন ভার্ব, মেইন ভার্ব, ওকে, বুঝতে পারলে? সো এবার চলো, এবার বলছে আমি ওখানে যাই, আই গো দেয়ার, আমি ওখানে যাই। এবার তখন আমরা কি লাগালাম? V1 লাগালাম, এটা V1। এবার বলছি আমি সে ওখানে যায়, মানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বা একজনের কথা বললে আই কিন্তু একজন, তার সঙ্গে কিন্তু আমাদের কি লাগাতে হয়? V1 লাগাতে হয়, এটা মনে রাখতে হবে। বাকি যতগুলো একজনের কথা, ইউ যদিও একজন, তার সঙ্গে কিন্তু আমাদের V1 লাগাতে হবে। আই আর ইউ এর সঙ্গে V1 মনে রাখবে, এটা ওকে। আই আর ইউ এর সঙ্গে লাগাবো V1, ওকে, আই আর ইউ এর সঙ্গে V1। আর যতগুলো প্লুরাল, উই, দে, উই মানে আমরা, দে মানে ওরা, মাই ফ্রেন্ডস, মাই কলিগস, মাই কাজিনস, সবার জন্য আমরা কি লিখব? যখনই প্লুরাল হয়ে যাবে তখনই আমরা লাগাবো V1। বা যখনই একজনের কথা আমি সে ওখানে যায়, সে তো একজন, সে ওখানে যায়, সে, আমি বলছি সে ওখানে যায়, আমি ওখানে যাই, তাহলে এটা বাংলা কি হলো? আই গো দেয়ার, আমি ওখানে ওখানে যাই, আমি ওখানে যাই, এটা হয়ে গেল। আমি বলছি সে ওখানে যায়, তাহলে কি সাবজেক্ট সোজা সোজা লিখবো? হি, হি। এবার V5 লাগাতে হবে আমার, যখনই একজনের কথা বলবো। বললাম না আই আর ইউ যদিও একজন হয় তাহলে তাদের সঙ্গে আমাদের V1 লাগাই, কিন্তু যখনই আর আই আর ইউ, আমি আর তুমি বাদ দিয়ে যখনই আর অন্যজনের কথা বলবো, রবি, রাম, শ্যাম, যদু, মধু, সে, তখনই আমরা কি লাগাবো? তখনই আমরা লাগাবো V5। হি গো, গো থেকে হয়ে যায় V5, আমাদের কি হয়ে যায়? গোস হয়ে যায়, ES, গোস। হি গোস দেয়ার, সে ওখানে যায়। বুঝতে পারলে? সে ওখানে যায়, তাহলে এটা বাংলা কি হলো? সে ওখানে, সে ওখানে, সে ওখানে যায়। বোঝা গেল? সে ওখানে কি করে? সে ওখানে যায়। তাহলে আমরা এখানে কি লাগাইলাম? V5। এটা বুঝতে হবে। এইটুকু বুঝে গেলেই তুমি বুঝে গেছো যে আসলে আমরা কি লাগাইলাম? পজিটিভ স্ট্রাকচার। এটা আমাদের সাবজেক্ট লাগে V1 কখন লাগাই? যখন সাবজেক্টটা আই আর ইউ বাদ দিয়ে প্লুরাল হয়ে যায়, 2, 3 জন, 4 জন, 5 জনের কথা হয়ে যায়, তখনই হয়ে যায় আমাদের V1। আর যখনই শুধুমাত্র একজনের কথা বলবো, হি, সি, ইট, নেম, রবি, রাম, শ্যাম, যদু, মধু, সীতা, গীতা, তখনই আমাদের হয়ে যাবে কি?
V5। এইটুকু মনে রাখতে হলেই, এইটুকু মনে রাখতে পারলেই তোমার কাছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সহজ লাগবে। বোঝা গেল? এবার তাহলে এটা আমাদের কি স্ট্রাকচার ছিল? এটা বলতে পারি পজিটিভ স্ট্রাকচার। ওকে, পজিটিভ, অথবা আমরা একটা বলতে পারি যে স্ট্রাকচার। সাধারণত স্ট্রাকচার হচ্ছে কার স্ট্রাকচার? প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার হচ্ছে এটা। বোঝা গেল? প্রথমেই সাবজেক্ট, তারপরে V1, যদি সাবজেক্টটা কি হয় আই, ইউ, দে, উই, মাই ফ্রেন্ডস, মাই সিস্টার্স, মানে একের থেকে বেশি জন, আর আই আর ইউ একজন হলেও তার সঙ্গে আমরা V1 লাগাবো। বাট যখনই আমি আর তুমি আই আর ইউ বাদ দিয়ে বাকি একজনের কথা বলো, মাই স্যার, মাই বস, হি, শি, ইট, নেম, সিঙ্গুলার নাও, তখনই আমরা কি লাগাবো? তখনই লাগাবো আমরা V5। বুঝতে পারলে? একদম ক্লিয়ার? তো এবার চলো, এবার তো আমরা বুঝে গেলাম এটা V5 কখন লাগাবো। এবার আমরা একটা সেন্টেন্সকে নিব, যেটা দিয়ে আমরা কি করব? কোশ্চেন, নেগেটিভ করব, পজিটিভ করব, সবগুলি। ওকে, আর তোমাকে যেভাবে দিলাম সেভাবে সাবজেক্ট কিভাবে নামাইছি দেখো। প্রথমেই একটা আমি কি নিয়েছি? সাবজেক্ট। এই যে আই হয়ে গেল সাবজেক্ট, তেমনভাবে V1 হয়ে গেল। এটা আগেরটা তো, পরেরটাতে কি নিলাম? V5 নিলাম, যখন থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্ট হচ্ছে। তারপরে অবজেক্ট হিসাবে আমি দেয়ারটাকে নিলাম, রাইট? সো হয়ে গেল এটা। সো তেমনভাবে লাগাও যে এটা বাংলা কি তাহলে? আই গো দেয়ার, আমি ওখানে যাই। আমি বলছি আমি ওখানে যাই না, আমি ওখানে যাই না। তাহলে স্ট্রাকচার কি হবে বলো? পজিটিভ অথবা স্ট্রাকচার। এটাকে বলতে পারি পজিটিভ স্ট্রাকচার, অথবা ডিরেক্ট মানে প্রেজেন্ট ইনডিফিনিট স্ট্রাকচার এটা, আর পজিটিভ স্ট্রাকচারও এটাই। ওকে, এবার চলে আসুন নেগেটিভ স্ট্রাকচার। কি বলছি? নেগেটিভ। এন ফর আমি লিখছি নেগেটিভ স্ট্রাকচার। সো নেগেটিভ স্ট্রাকচার জন্য কি লাগাতে হবে? প্রথমেই একটা সাবজেক্ট লাগাতে হবে। কি লাগাতে হবে? সাবজেক্ট। তারপর কি লাগাবে? ডু লাগাতে হবে, ডু, অথবা কি লাগাতে হবে? ডাস। ডু অথবা কি লাগাতে হবে? আমাদের ডাস লাগাতে হবে। প্লাস তারপরে আমাদের কি লাগাতে হবে? নট। তারপরে আমাদের লাগাতে হবে প্লাস V1, প্লাস আমাদের কি লাগাতে হবে? অবজেক্ট, বা আমাকে যেটা বলি আরেকভাবে যে আদার ওয়ার্ড। বুঝতে পারলে? নেগেটিভ স্ট্রাকচার। আমি বলছি আমি ওখানে যাই না। আই এর সঙ্গে কি লাগাতে হবে? আমি আগেই বললাম যে ডু লাগাতে হবে। সো আই ডু। আর নেগেটিভের জন্য আমরা কি ডাসতে লাগাতে পারবো? ডাস, থার্ড পারসন সিঙ্গুলার আমরা ডাস লাগাবো। সো আই ডু, এবার লাগাবো নট, আই ডু নট। এবার তাহলে কি হবে? V1 হলে আছে গো হয়ে যাবে, গো। আই ডু নট গো দেয়ার, আমি ওখানে যাই না। আই ডু নট গো দেয়ার, আমি ওখানে যাই না। তাহলে আমি কি হয়ে, বাংলাটা কি হলো? আমি ওখানে, ওখানে যাই না, আমি ওখানে যাই না। তাহলে বোঝা গেল আমি ওখানে যাই না। যদি বলতে চাও সে ওখানে যায় না, তখন কি হয়ে যাবে? শি, শি ডাস নট গো দেয়ার, শি ডাস নট গো দেয়ার। রবি ওখানে যায় না, রবি ডাস নট গো দেয়ার। কারণ একজনের কথা বলছি, আই আর ইউ বাদ দিয়ে একজনের কথা বলছি, তখনই আমাদের কি হয়ে যাবে? তখনই আমাদের বলতে হবে ডাস লাগাতে হবে। ওকে, কখন ডাস লাগাতে হবে? এই যে আইটার পরে, মানে আইটার পরে আর ডু অথবা ডাস লাগিয়ে দিলাম, কিন্তু নটটা কোথায় লাগাতে হবে? এটা হেল্পিং ভার্ব, ডুটা একটা হেল্পিং ভার্ব হিসেবে কাজ করছে, আর এটা গোটা হচ্ছে মেইন ভার্ব। তার মাঝখানে আমাদের লাগাতে হবে নটটা। বুঝতে পারলে? তার মাঝখানে আমাদের কি লাগাতে হবে? নটটা লাগাতে হবে। বুঝতে পারলে? তাহলে এবার আমরা বুঝে গেলাম যে আমি ওখানে যাই না, তার স্ট্রাকচার কী হবে? সাবজেক্ট, আই সাবজেক্ট, ডুটা নিয়ে নিলাম, আই এর সঙ্গে ডু ব্যবহৃত হবে। তারপরে যে কোনো একটা, দুটার মধ্যে, ডাসের মধ্যে ডাস আর ডু এর মধ্যে, তারপরে নট নিয়ে নিলাম আমরা, তারপরে গো নিয়ে নিলাম V1, তারপরে অবজেক্ট দেয়ার। সো আমি ওখানে যাই না। বুঝতে পারলে? সো নেগেটিভ স্ট্রাকচার যদি সে ওখানে যায় না, তাহলে কি হবে? সে ওখানে যায় না, শি অথবা হি বলতে পারি। শি, শি ডাস, শি ডাস নট গো দেয়ার। এটার মানে হলো সে ওখানে যায় না। এটা বাংলা দিয়ে লিখে নাও, সে ওখানে যায় না, সে ওখানে যায় না, শি ডাজ নট গো দেয়ার। এইবার একটা জিনিস মনে রাখতে হবে, এইবার একটা জিনিস মনে রাখতে হবে, যখনই কোনো একটা সেন্টেন্সে আমরা এখানে ডু ব্যবহৃত করলাম, এই লাইনটাতে নেগেটিভ স্ট্রাকচার ডু ব্যবহৃত করলাম, অথবা এখানে নেগেটিভ স্ট্রাকচার আমরা কী বললাম? ডাস ব্যবহৃত করলাম, আর এটার বাংলা কী হলো? সে ওখানে যায় না, শি ডাজ নট গো দেয়ার। তাহলে সে ওখানে, ওখানে যায় না। ওকে, সে ওখানে কি করে? সে ওখানে যায় না। তাহলে আমাদের কি লাগাতে হলো? কি লাগাতে হলো বলো? এবার ডু এখানে লাগিয়েছি আমরা, আইয়ের সঙ্গে ডু লাগাই,
এবার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর সঙ্গে ডাস লাগাই। এবার মনে হবে যে সেন্টেন্সে, এটাই কিন্তু মেইন ফান্ডা, যে সেন্টেন্সে আমরা এখানে যেমন ডু লাগাইছি এখানে ডাস লাগাইছি, যে সেন্টেন্সে ডু আর ডাস থেকে গেল সেখানে V1 লাগাতে হবে। কি লাগাতে হবে? V1। যে সেন্টেন্সে ডু আর ডাস থাকবে সেখানে V1, সেখানে আর V5 আর V1 দেখতে হবে না। ডু আর ডাস, যে সেন্টেন্সে ডু থাকবে এর লাইনটাতে ডু আছে, ডু থাকলেই V1, ডাস আছে মানে V1। কিন্তু এখানে ফ্যান্ডাটা আলাদা, এটা কি মনে রাখতে হবে? আই গো দেয়ার, আমি ওখানে যাই, এখানে কোনো কি নেই, এখানে কিন্তু ডু আর ডাসকে আমরা ইউজ করি। আছে এখানে ডু আর ডাস নেই, তার জন্য কিন্তু আমরা এখানে V1 অথবা V5কে ব্যবহার করছি। কিন্তু এই সেন্টেন্সে দেখো ডু আর এখানে ডাস আছে, ডু আর ডাস থাকলে V1। ইভেন আরেকটা সেটা ডিড যদি থাকে, ডিডের কথা বলছি, ডিড DID, এই যে DI আবার D, এটা থাকলেও V1 হয়। এটা মনে হয় কোনো সেন্টেন্সের মধ্যে যদি ডিড থাকে সেখানে V1 হয়, এটা মনে রাখতে অলওয়েজ V1 হবে, মেইন ভার্বের V1। ওকে, সো মেইন ভার্বের তো V1 হয়, রাইট? আর তো কোথাও V1 হয় না। তাহলে বুঝতে পারলে এখন কিন্তু পজিটিভ আর নেগেটিভ স্ট্রাকচার আমরা শিখলাম। এবার চলো, এবার ধীরে ধীরে চলে আসবো আমরা কোশ্চেন করার দিকে। কোশ্চেন কিভাবে করব, কিভাবে উত্তর দেব। আমরা কি শিখছি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, রাইট? আমরা কি শিখছি? প্রেজেন্ট ইনডিফিনিট, কিভাবে প্রশ্ন করবে, কিভাবে উত্তর দিবে, এগুলা তুমি নিজে থেকে সেন্টেন্স বানাও। আমি রান্না করি, সে রান্না করে, আমার মা রান্না করে, আমার ভাই রান্না করে। সো এবার আমরা পজিটিভ আর নেগেটিভ স্ট্রাকচার শিখে গেলাম। এবার ইন্ট্রোগেটিভ স্ট্রাকচার। ইন্ট্রোগেটিভ স্ট্রাকচার কি? হোয়াট ইজ ইন্ট্রোগেটিভ স্ট্রাকচার? সো যারা তোমরা আমাকে রেগুলার আমার ক্লাস দেখো তারা বুঝতে পারছো, রাইট? আমার পড়ার ধরনটা কী থাকছে, যে প্রশ্ন করে দেবো, উত্তর করে দেবো, প্লাস তোমাকে শিখিয়ে দেবো যে কীভাবে আসলে স্ট্রাকচারগুলো বানাতে হয়, তুমি নিজের থেকে কীভাবে বানাতে পারবে, রাইট? তোমাকে আমি পড়িয়ে দিলাম, বাট তুমি যদি শিখতে না পারো তাহলে কী হবে? তাহলে তো হবে না, তোমাকে শিখতে হবে। স্ট্রাকচার ধরে ধরে নিজের থেকেই বানাও। চলো এবার ইন্ট্রোগেটিভ স্ট্রাকচার মানে কি? ইন্ট্রোগেটিভ মানে প্রথমে একটা ডু অথবা ডাস লাগাতে হবে। ডু আমরা কার সঙ্গে লাগাই আমরা জেনে ফেললাম, অথবা ডাস, DOES। চলো আমি আরেকবার বলে দেবো ডু আর ডাস কার সঙ্গে ব্যবহার করা হয়। ওকে, ডু অথবা ডাস, তারপরে আমাদের কি লাগাতে হবে? ডু অথবা ডাসটাই প্রথমে লিখতে হবে, তারপরে সাবজেক্ট, তারপরে V1 অবজেক্ট, তারপরে সাবজেক্ট, তারপরে V1 মানে ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট বা আদার ওয়ার্ড, যেটাই বলো, আর শেষে কি হবে? কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্ক, তোমাকে আমি প্রশ্ন করবো, এবার তোমাকে আমি কি করব? প্রশ্ন করব। আর ডু আর ডাস কার সঙ্গে ব্যবহৃত হয়? ইন শর্ট বলার চেষ্টা করছি, দেখো ডু আই এর সঙ্গে ডু ব্যবহৃত হবে, ইউ এর সঙ্গে ডু ব্যবহৃত হবে, তারপরে উই এর সঙ্গে ডু ব্যবহৃত হবে, দে এর সঙ্গে ডু ব্যবহৃত হবে, আই মানে আমি, ইউ মানে তুমি, উই মানে আমরা, দে মানে ওরা। তারপর কি চলে আসবে? বলছি প্লুরাল নাউন। কি বলছি? প্লুরাল নাউন, NOUN। প্লুরাল নাউন মানে একসঙ্গে দুটো নাম, রাম ও শ্যাম, তাহলে কিন্তু আমরা তখন লাগাবো ডু। একসঙ্গে দুটো নাউন থাকবে, ওকে, তখন আমরা লাগাবো ডু। তাহলে আমরা বুঝে গেলাম। তেমনভাবে মাই ফ্রেন্ডস, মাই, ওকে আমি ভালো করে লিখে দিই, তেমনভাবে বলছি মাই ফ্রেন্ডস, FRIEND, এখানের সঙ্গে এস থাকবে। মাই ফ্রেন্ডস, মাই সিস্টার্স, মাই ব্রাদার্স, মানে একের থেকে বেশি জন আছে, তখনই আমরা কি লাগাবো? ডু লাগাবো। কিন্তু এই দুটো মনে রাখতে হবে যে আই আর ইউ, যদিও একজনের সঙ্গে ইউ তো অনেকজনের সঙ্গে কোনো সময় ব্যবহৃত হয়, অথবা একজনের সঙ্গে কোনো, মানে আই তো একজনই, তাহলে একজন হলেও এখানে ডু ব্যবহৃত করতে হবে, আর ইউ এর সঙ্গেও ডু ব্যবহৃত করতে হবে, আর বাকি যতগুলো একের থেকে বেশি জন সবার সঙ্গে ডু। ব্যাস, ক্লিয়ার? এবার বোঝার চেষ্টা করো ডাস। ডাস কার সঙ্গে ইউজ হয়? ডাস হচ্ছে ভাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইংলিশ গ্রামারের ভাষা বলে। আমাদের সহজ ভাষায় কি, যে একজনের কথা বলছি, একজন, সেটা কি কি বাদ দিতে হবে? আই আর ইউ বাদ দিয়ে যত একজনের কথা বলবে, আই আর ইউ নামের সাবজেক্টটাকে বাদ দিয়ে যতগুলো কথা বলবে, যেমন হি, হি মানে হচ্ছে সে, একটা ছেলের জন্য ব্যবহৃত, সি মানেও সে, একটা মেয়ের জন্য ব্যবহৃত, ইট মানে এটা, এটা সিঙ্গুলার ধরা হয়, এক 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 এটা একটা জিনিসের কথা বলে, এটা পেন, এটা পেন, সো এটা। তারপরে হয়ে যাবে, তারপরে কি হয়ে যাবে? সিঙ্গুলার নাউন। কি বলছি? সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার নাউন, যেমন রাম, রবি, শ্যাম, রীতা, সীতা, গীতা, যত ধরনের নাম হয় সবার সঙ্গে নাউনের সঙ্গে আমরা কি লাগাবো? তখন লাগলেও একটা নাম হলেই সেখানে আমরা লাগাবো কি? ডাস। আরেকটা জিনিস মনে রাখতে হবে রিলেশনশিপের ক্ষেত্রে, যেমন এখানে মাই ফ্রেন্ডস, মাই সিস্টার্স, মাই কাজিনস, যখনই বেশি জন আছে, একের থেকে বেশি জন, তখনই আমরা ডু লাগাই। কিন্তু যখনই একজনের কথা বলো, মাই সিস্টার, আমি শুধু বলছি মাই সিস্টার, মাই সিস্টার,
আমি বলছি মাই ব্রাদার, তখনই কিন্তু আমাদের ডাস লাগাতে হবে। আমি বলছি মাই স্যার, আমি বলছি মাই মাদার, মা তো একজন, মাই ফাদার, বাবা একজন, মাই ব্রাদার, মা আমার ভাই একজন, তাহলে তখনই হয়ে যাবে ডাস। ক্লিয়ার? আর একটা নাম রাম, রবি, শ্যাম, তখনই হয়ে যাবে ডাস। বুঝা গেল? এই স্ট্রাকচার জন্য আমাদের এগুলো কাজে লাগবে, সো এগুলো নোট করতে থাকবে। তো এবার আমরা শিখে গেলাম ডু আর ডাস কার সঙ্গে। এবার কোশ্চেন করবে কিভাবে, কোশ্চেন করবে কিভাবে। আমি বলছি তুমি ওখানে যাও না, তাহলে আমি বলছি তাহলে ইউ এর সঙ্গে কী লাগাই, ডু লাগাই। ডু সাবজেক্ট হিসেবে কী নেবো, ডু অথবা ডাস কী নেবো। যদি ইউ এর সঙ্গে ডু লাগাই তাহলে ডু নেবো, ডাস তো লাগাই না, তাহলে ডু নিলাম। ডু সাবজেক্ট হিসেবে ইউ নেবো, ডু ইউ, এভাবে নামাবে। ডু নামাইলাম, সাবজেক্ট হিসেবে ইউকে লাগাইলাম, ডু ইউ গো, ডু ইউ গো, অবজেক্ট হিসেবে আমি দেয়ার নিলাম, THERE দেয়ার। আর আমি V1 হিসেবে কিনে গো নিলাম। ডু ইউ গো দেয়ার, তোমাকে প্রশ্ন তুমি কি ওখানে যাও, তোমাকে প্রশ্ন কি করলাম, তুমি কি ওখানে যাও, তাহলে তুমি কি ওখানে যাও, তুমি কি ওখানে যাও। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট কথাগুলো কি, তুমি কি ওখানে যাও, তুমি কি খাও, তুমি কি বই পড়ো, তুমি ক্রিকেট খেলো, তুমি কি রান্না করো, তুমি কি টিভি দেখো, তুমি কি বই পড়ো, তাহলে এগুলোই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। তুমি কি স্পোকেন ইংলিশ শিখো, সো এগুলোই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। ওকে, তুমি কি রান্না করো, তাহলে তুমি কি ওখানে যাও, তোমার কোশ্চেন মার্ক হবে শেষে। ওকে, তুমি কি ওখানে যাও, তোমাকে প্রশ্ন করছি, তুমি কি ওখানে যাও। তাহলে এই প্রশ্নের উত্তর কিভাবে দেবে, তোমাকে আমি বলছিলাম উত্তর দেওয়া শেখাবো। উত্তর কিভাবে দেবে, তুমি যদি বলতে চাও, তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে তুমি কি ওখানে যাবে, তখন তুমি কি বলবে, তখন তুমি বলতে পারো যে হ্যাঁ আমি যাব, অথবা তুমি বলতে না আমি যাব না। তো যেহেতু হেল্পিং ভার্ব ডু আর ডাস এখানে কি কাজ করছে, ডু একটা হেল্পিং ভার্ব হিসেবে, হেল্পিং, ওকে এইটাকে বলবে হেল্পিং ভার্ব হিসেবে কাজ করছে। এইস হেল্পিং, ওকে হেল্পিং ভার্ব এইচ ভি, ওকে হেল্পিং ভার্ব হিসেবে এইচ ভি, ওকে হেল্পিং ভার্ব হিসেবে কাজ করছে। কে হেল্পিং ভার্ব হিসেবে কাজ করছে, ডু অথবা ডাস। এখানে কি কাজ করছে, হেল্পিং ভার্ব হিসেবে, যেহেতু সামনে এসে গেছে। সো হেল্পিং ভার্ব বা মোডাল ভার্ব দিয়ে যখনই কোশ্চেন করে, আমি তোমাদেরকে শিখেছিলাম এর আগের ক্লাসগুলোতে, তখনই আমাদের হ্যাঁ বা নাতে উত্তর দিতে হয়, রাইট। তখন তুমি বলবে, তোমাকে যেমন বলছে যে তুমি কি ওখানে যাও, ডু ইউ গো দেয়ার, এবার তুমি বলবে যে হ্যাঁ আমি ওখানে যাই, অথবা তুমি বলবে না আমি ওখানে যাই না। যে তুমি বলো যে ইয়েস, তাহলে আমি কিন্তু বুঝে গেলাম যে তুমি ওখানে যাও। তুই বলছো নো, আমি বুঝে গেলাম তুমি ওখানে যাও না। এটুকু বলেও হবে, কিন্তু কিন্তু তোমাকে প্রথম অবস্থা শিখছো, এখন শুরু করেছো, তাহলে তুমি পুরোটাই উত্তর দাও। তুমি বলছো, তোমাকে প্রশ্ন করছে ডু ইউ গো দেয়ার, তুমি কি ওখানে যাও, তুমি বলছো না আমি হ্যাঁ হ্যাঁ, মানে প্রথমে প্রথমে বললো যে হ্যাঁ আমি ওখানে যাই। তো তখন তুমি বললো ইয়েস আই গো দেয়ার। এবার কিন্তু কোন স্ট্রাকচার এলো, পজিটিভ স্ট্রাকচার, বা প্রথমের যে স্ট্রাকচারটা দিলাম সেটা লিখবে জাস্ট। ইয়েস আই গো দেয়ার, হ্যাঁ আমি ওখানে যাই। এখানে হেল্পিং ভার্ব লাগছে না, এখানে হেল্পিং ভার্ব লাগছে না। পজিটিভ সেন্টেন্সে পাস্ট ইনডিফিনিট আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই দুটো টেন্সে এরকম যেখানে আমাদের হেল্পিং ভার্ব লাগে না উত্তরটা, মানে সেন্টেন্সটা বানানোর সময় পজিটিভ সেন্টেন্সে। বোঝা গেল? উত্তরটা দেওয়ার সময় বলবে আই গো দেয়ার, ইয়েস আই গো দেয়ার, হ্যাঁ আমি ওখানে যাই। তুমি বলছো না আমি ওখানে যাই না, আই, তোমাকে ইউ বলে প্রশ্ন করলাম, তুমি তখন নিজে উত্তরটা দেওয়ার সময় আই হয়ে যাবে। ওকে, উত্তর দেওয়ার তোমাকে যদি প্রশ্ন করে তুমি যাও, তুমি তখন বলবে কি তুমি যাও, এরকম বলবে, তুমি বলে আমি যাই, রাইট, তুমি তো তখন আমি হয়ে যাবে। ওই তেমনভাবে ইউটা তখন আই হয়ে যাবে। তখন তুমি বলছো নো আই। এবার নেগেটিভ স্ট্রাকচারটা এরকম হবে ডু, আই ডু, এর সঙ্গে লিখতে হবে নট। পরে নেগেটিভ স্ট্রাকচার যেটা লেখা শিখালাম ওটাই, আই ডু নট গো দেয়ার, গো দেয়ার। বোঝা গেল? আই ডু নট গো দেয়ার, না আমি ওখানে যাই না। তাহলে ডু নট এর সময় কিন্তু আমাদের মনে রাখতে হবে হেল্পিং ভার্ব লাগছে, তারপরে মেইন ভার্ব এদিকে আছে, তার মাঝখানে আমাদের কি লাগাতে হচ্ছে, নটকে লাগাতে হচ্ছে। নো আই ডু নট গো দেয়ার, না আমি ওখানে যাই না। এবার যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকে তখন সে ওখানে যায় না, তাহলে কি হবে, নো শি ডাজ নট গো দেয়ার। তাহলে নো শি ডাজ, ওকে শি ডাজ নট গো দেয়ার। আমি যাতে তোমাদের সুবিধা হয় সেটার জন্য করে দিচ্ছি কিন্তু। ওকে, নো শি ডাজ নট গো দেয়ার, না সে ওখানে যায় না। তুমি শুনে শুনে লিখে পারো বাংলাটা। নো শি ডাজ নট গো দেয়ার, তুমি যদি সে যায় ওখানে, ইয়েস ইয়েস শি, শি কি হয়ে যাবে, শি কি হয়ে যাবে, শি গোস দেয়ার। কারণ কি হয়ে যাবে, আমাদের V5 লাগাতে হবে তখন, গোস দেয়ার, GES। ইয়েস শি গোস দেয়ার, সে ওখানে যায়। বোঝা গেল? নেগেটিভ আর পজিটিভ স্ট্রাকচারটা কোথা থেকে বারবার কাজে লাগছে, নেগেটিভ আর পজিটিভ স্ট্রাকচার দুইটা এখানে প্রশ্ন উত্তর দেওয়ার সময় কাজে লাগবে। বোঝা গেল?
আশা করি বুঝতে পারলে। এবার পরবর্তী চলো পরের কোশ্চেন আমরা চলে যাবো, পরেরটাতে চলে যাবো। এবার ইন্ট্রোগেটিভ নেগেটিভ। তো হোয়াট ইজ ইন্ট্রোগেটিভ নেগেটিভ? চলো হোয়াট ইজ ইন্ট্রোগেটিভ নেগেটিভ আমরা শিখে গেলাম। ইন্ট্রোগেটিভ করা মানে কোশ্চেন করা। এবার নেগেটিভে কোশ্চেন করো, তুমি কি ওখানে যাও না? তোমাকে প্রশ্ন করি, তুমি কি ওখানে যাও না? তুমি কি ওখানে যাও না? তো প্রশ্ন হবে নেগেটিভ। এবার ইন্ট্রোগেটিভ নেগেটিভ মানে হচ্ছে নেগেটিভভাবে প্রশ্ন সাজাবে, তুমি নেগেটিভভাবে প্রশ্ন করে তুমি কি ওখানে যাও না। তাহলে প্রথমেই আমাদের কী নিতে হবে বলো? প্রথমেই আমাদের ডু অথবা ডাসকেই লিখতে হবে। ডু অথবা কি লিখতে হবে? ডাসকে লিখতে হবে। ডু অথবা ডাস কার সঙ্গে আমি বলেই দিলাম, রাইট। এবার তারপর কি লিখতে হবে? ডু আর ডাসকে সেম স্ট্রাকচার, কিন্তু ইন্ট্রোগেটিভ নেগেটিভ বলেছে যেহেতু, তাহলে তো কিছু রয়েছে সাবজেক্টের পরে নট। সাবজেক্টের পরে সাবজেক্ট প্লাস নট প্লাস V1 প্লাস অবজেক্ট। অঙ্কের মতো সূত্র ধরে ধরে দিচ্ছি, তুমি নিজে থেকে বানালে, শেষে কোশ্চেন মার্ক। ওকে, তাহলে প্রথমেই কী হয়ে গেল? ডু অথবা ডাস লিখতে হবে, তারপরে সাবজেক্ট লিখতে হবে, সাবজেক্টের পরে নট চলে যাবে, তারপরে V1 লিখতে হবে, তারপরে অবজেক্ট লিখতে হবে। বোঝা গেল? তুমি বলছো তুমি কি ওখানে যাও না? তোমাকে প্রশ্ন করছি আমি, তুমি কি ওখানে যাও না? তোমাকে প্রশ্ন করছি, তাই ইউর সঙ্গে কী হয়? ডু হয়। আমি বলছি সে কি ওখানে যায় না, তাহলে কী হয়ে যাবে? তখন ডাস হয়ে যাবে, রাইট। তখন কী হয়ে যাবে? ডাস হয়ে যাবে। ডাস সে নট গো দেয়ার, সে কি ওখানে যায় না? তেমনভাবেই আমার ভাই কি ওখানে যায় না? মাই ব্রাদার, ওকে, মাই ব্রাদার ডাস নট, মাই ব্রাদার এরকম করে ডাস মাই ব্রাদার নট গো দেয়ার, আমার ভাই কি ওখানে যায় না? এরকম করে প্রশ্ন করতে হবে। তাহলে আমি বলছি যে তুমি কি ওখানে যাও না, তাহলে কি হবে? ইউ। নো, ইউ হবে না। কেন হবে না? আমাদের ডু অথবা ডাসকে সামনে লিখতে হবে। তাহলে আমি ডু ইউ এর জন্য কি লিখি? আমরা ডু লিখি। আমি ইউ দিয়ে উদাহরণটা দিচ্ছি, তুমি ডাসটাকে বসাবে। ডাসটাকে তো বলে দিচ্ছি, থার্ড পারসন সিঙ্গুলার হবে, ডাস হবে। সো ডুটাকে বসালাম, ডু ইউ। সো আমরা একটা ডু নিয়ে নিলাম, এটার সঙ্গে যে কোনো একটা মধ্যে নিতে হবে, অবলিক আছে যেহেতু। তাহলে আমাদের তারপর কী নিতে হবে? সাবজেক্ট হিসেবে ইউ নিয়ে নিলাম, তারপরে আমি নট নিয়ে নিলাম, ওকে, ইউ নট, তারপর ভিওর গো, দেয়ার অবজেক্ট হিসেবে আমাদের দেয়া থেকে গেল, রাইট। কোশ্চেন মার্ক, শেষে কি মার্ক? কোশ্চেন মার্ক। সো ইউ ডু ইউ নট গো দেয়ার, ডু ইউ নট গো দেয়ার, তুমি কি ওখানে যাও না। এর বাংলা মানে কি? তুমি কি ওখানে যাও না। তুমি, ওকে, কী হবে? তুমি, তুমি কি, তাড়াতাড়ি করি, ওকে, তুমি কি ওখানে যাও না। তুমি কি ওখানে যাও না? তোমাকে প্রশ্ন করছি, তুমি বলছো হ্যাঁ আমি ওখানে যাই, অথবা তুমি বলছো হ্যাঁ না আমি ওখানে যাই না। যেহেতু হেল্পিং ভার্ব দিয়েই কোশ্চেনটা শুরু হয়েছে, তাহলে উত্তরটা সেম থাকবে। তুমি বলছো ইয়েস আমি ওখানে যাই, আমি ওখানে যাই, নেগেটিভ পজিটিভ স্ট্রাকচার লিখলেই হয়ে যাবে। তো ইয়েস আই গো দেয়ার, আবার ওটাই লিখতে হবে, ওটাই প্রশ্নের উত্তর একই থাকবে, আই গো দেয়ার। তুই বলছো আমি ওখানে যাই না, নো আই ডু নট, নেগেটিভ স্ট্রাকচারটা, আই ডু নট গো দেয়ার, আমি ওখানে যাই না। বোঝা গেল? আমি ওখানে কি করি না, আমি ওখানে যাই না। বুঝতে পারলে? তাহলে কি হলো? তাহলে ওই সে ওখানে যায় না, তুমি বলছো সে ওখানে যায়, সি, ইয়েস সি গোস দেয়ার, সে ওখানে যায়। আমি বলছি সে ওখানে যায় না, নো সি ডাস নট গোস গো। যখন ডাস ব্যবহৃত হয়ে যাবে, সি ডাস নট গো দেয়ার, তখন V1 হয়ে যায়। এইটুকু মনে রাখবে, ওকে। আমি বলছি সে ওখানে যায় না, মানে যায়, সে ওখানে যায়, তাহলে আমি বলছি ইয়েস, ও কী হয়ে যাবে? ইয়েস, তাড়াতাড়ি শেষ করতে হবে ক্লাসটা। ইয়েস শি গোস দেয়ার, সে ওখানে যায়, ওকে। সে ওখানে যায় না, তাহলে নেগেটিভ স্ট্রাকচারটা এরকম হয়ে যাবে যে শি, ওকে, শি ডাস, আর ডাস লেগে গেল মানে কোনো সেন্টেন্সে ডাস থাকলে আমি কী বলছি? V1 লিখতে হবে, শি ডাস নট, তারপরে আমরা V1 লিখেছি ডাস নট গো দেয়ার, সে ওখানে যায় না। বুঝতে পারলে? শি ডাস নট গো দেয়ার, পজিটিভ আর নেগেটিভ স্ট্রাকচারটা মনে রাখতে হবে, ওকে। কোথায় ডাসটা ব্যবহার করছি, কোথায় ব্যবহার করছি না, ওকে, এটুকু মনে রাখতে হবে। চলো নেক্সট কোশ্চেন। এবার আমি চলে আসি WH কোশ্চেন। এবার WH কোশ্চেন কীভাবে করবে? WH, হোয়াট ইজ WH? এবার WH কি এটা জানতে হবে। WH যেমন হাউ, হাউ মানে হচ্ছে কিভাবে, হোয়েন মানে হচ্ছে কখন, রাইট, হোয়েন মানে হচ্ছে কখন। এ W অথবা H দিয়ে শুরু হয়েছে যে কথা, মানে ওয়ার্ডগুলো ইংরেজিতে, সেগুলোকেই আমরা বলি WH ওয়ার্ড। এরকম 9টা থেকে 10টা কিছু ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ডগুলোকেই আমরা বলি WH ওয়ার্ড, মানে কখন, কোথায়, কিভাবে। সো এগুলাই হচ্ছে হুইচ, হু, এগুলাই হচ্ছে WH ওয়ার্ড। এবার আমি তোমাকে প্রশ্ন করছি, এবার প্রথমেই কি লিখতে হবে?
ডাস আমাদের ডাস মানে প্রথমে থেকে ডু ডাস মানে ডাস থেকে গেল, সাবজেক্ট থেকে গেল, বি1 থেকে গেলে এটা অবজেক্ট মানে এই স্ট্রাকচার আমাদের থাকবে না, তখন এই স্ট্রাকচারটাই উড়িয়ে দেবে। নেগেটিভ ছিল এই স্ট্রাকচার, আমাদের তো কী করতে হবে, আমাদের তো কোশ্চেন করা শিখতে হবে। কীভাবে আমাদের বলছি ডাব্লিউএস কোশ্চেন করা শিখতে হবে, বললাম না ডাব্লিউএস কোশ্চেন করা শেখাবো। যাবো ডাব্লিউ অথবা এইচ কোশ্চেন করা শেখার জন্য তোমাকে কী করতে হবে, এই ডাব্লিউএস কোশ্চেন করা শিখবে, তাহলে প্রথমেই ডাব্লু অথবা এইচ একটা ওয়ার্ড নিয়ে নেবে, তারপরে ডু অথবা ডাস নিয়ে নেবে, ডু অথবা ডাস নিয়ে নেবে সাবজেক্ট অনুযায়ী, অ্যাকর্ডিং টু সাবজেক্ট আমাদের ডু অথবা ডাস নিতে হবে। তারপরে আমাদের কী নিতে হবে, তারপরে আমাদের কী নিতে হবে বলো, তারপরেই এসে গেলো আসল ফান্ডা, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। প্রথমে নিতে হবে সাবজেক্ট, তারপরে লিখতে হবে V1, তারপরে অবজেক্ট বা আমরা বলতে পারি আদার ওয়ার্ড, শেষে কি মার্ক, কোশ্চেন মার্ক। বোঝা গেল?